নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সাপ্তাহিক অনুষ্ঠান সোজা সাপটা। গত সপ্তাহের পর পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের রাজনীতিতে দুটি বড় ঘটনা ঘটে গেছে। এক, আপনারা প্রত্যেকেই জানেন, নেতাজির জন্মদিনে ভিক্টোরিয়া মেমোরিয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তাকে টিজ করা হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে তিনি বক্তব্য রাখেননি, যদিও বিজেপির বক্তব্য তাকে কোনো টিজ করা হয়নি। আর গতকাল প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের দিন দিল্লির লালকেল্লায় যা হয়েছে আপনাদের কারোই তা অজানা নয়। সব মিলিয়ে কৃষক আন্দোলন, কৃষক মুভমেন্ট, লালকেল্লার মাথায় ধর্মীয় পতাকা উড়িয়ে দেওয়া, ভিক্টোরিয়ায় স্লোগান, পশ্চিমবঙ্গের এই ভোটমুখী রাজনীতিতে ভোটের ঠিক সামনে কোন দল কতটা ফায়দা তুলতে পারবে তা নিয়েও শুরু হয়ে গেছে চুলচেরা বিশ্লেষণ। আগামী দিনে দিল্লির রাজনীতি কোন পথে যাবে বা পশ্চিমবঙ্গের তার আঁচ কতটা এসে পড়বে তা নিয়েও চলছে আলাপ আলোচনা। আর এ নিয়েই আজ আমাদের সোজা সাপটা। আজ যারা আমার সঙ্গে আছেন, প্রথমে আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে শ্রমিক দাশগুপ্ত। শ্রমিক দা, আপনাকে ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণাঙ্কুর, তোমাকেও ধন্যবাদ। আমার সঙ্গে আছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক মহিদুল ইসলাম। মহিদুল দা, আপনাকে ধন্যবাদ। এবং আমার সঙ্গে আছেন শিবাজি প্রতিম বসু, রাজনৈতিক বিশ্লেষক। শিবাজি দা, আপনাকেও ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন সিপিএম এর পক্ষ থেকে চন্দন চট্টোপাধ্যায়, তিনি এখনও এসে পৌঁছননি। আমি শুরু করবো এই আলোচনা শিবাজি প্রতিম বসুকে দিয়ে। শিবাজিদা, এই দিল্লির লালকেল্লা, এই পশ্চিমবঙ্গের কলকাতা শহরের ভিক্টোরিয়া মেমোরিয়াল পশ্চিমবঙ্গের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে বলে মনে হচ্ছে? পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে, মানে আমাদের নেতাজির জন্মজয়ন্তীতে 125তম জন্মজয়ন্তীর উপলক্ষে যেখানে প্রধানমন্ত্রী ছিলেন এবং মুখ্যমন্ত্রী ছিলেন, তো সেখানে অনেকের, বিশেষ করে আমাদের যারা শহরবাসী মানুষ যারা ছিলেন এখানে, যারা এটা দেখে অভ্যস্ত নন, তাদের অনেকেরই খারাপ লেগেছে। গ্রামে গঞ্জেও নিশ্চয়ই খারাপ লেগেছে। খারাপ লাগার কারণ এইটা নয় যে শ্রীরামের নাম দেয়া যাবে কি না যাবে না, এটা কিন্তু বিষয়টা নয়। বিষয় শ্রীরাম মানে একটা বহুলাংশ মানুষের পূজ্য, সেটা ঠিক আছে। তেমনি ধরা যাক বিশ্ব যে আমাদের বাঙালি, আপামর বাঙালির প্রায় অনেক মুসলমান বাঙালিরাও তারাও পুজোয় অংশগ্রহণ করেন। দুর্গা ঠাকুর, আমাদের দুর্গা মা আমাদের আরাধ্য দেবী। এখন ধরা যাক গান্ধীজির বার্থডে উদযাপন হচ্ছে, তার আগে কেউ বক্তৃতা দিতে যাচ্ছেন, তার আগে কি বলবো বলো দুর্গা মাই কি জয়? এটা হয় না। সুতরাং এই যে একটা যেখানে যেটা বলা হচ্ছে, এইটা কিন্তু লোকের মানে খারাপ লেগেছে। শ্রীরাম, জয় শ্রীরাম বলাটা তার থেকেও খারাপ লেগেছে যে জায়গায় বলা হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, সেটা নিশ্চয়ই খারাপ লাগতে অনেকেরই খারাপ লেগেছে এবং বিজেপিরও কারুর খারাপ লেগেছে, সেটা আমরা জানি। এবং অন্যদিকে আমি একটা কথা বলছি, কালকে যে ঘটনাটা ঘটে গেল সেটাও অনভিপ্রেত এক অর্থে মানে বহুলাংশে অনভিপ্রেত। কিন্তু আমি একটা জিনিস বলছি যে এখানে দুটি ঘটনা ঘটতে পারে। যে কৃষকরা এতদিন শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন, তাদের ভেতর থেকে তাদের মধ্যে কেউ মানে অত্যন্ত উৎসাহী হয়ে একটা কাণ্ড করতে পারেন, হতাশায় ভুগে এই কাণ্ড করতে পারেন। অথবা আরেকটা সম্ভাবনা থাকে, ইংরেজিতে যাকে বলে এজেন্ট প্রভোকেটর। কেউ অনেকেই বলছেন দীপু সিধুর মতো কেউ ছিলেন, যারা সানি দেওল বিজেপির এমপি অভিনেতা, তার অত্যন্ত ঘনিষ্ঠ। দীপু সিধু নিজেও অভিনেতা এবং তার সঙ্গে অনেকের বিজেপির কেন্দ্রীয় স্তরের একদম সর্বোচ্চ স্তরের প্রধানমন্ত্রী থেকে অনেকের ছবিও দেখা গিয়েছে। সেই দীপু সিধুর যে ওই কার্যক্রম, সেটা হয়তো এদের অনেকের বক্তব্য যে যারা বিজেপি বিরোধী তারা বলছেন যে এটা হয়তো বদনাম করার জন্য। তিনটে পসিবিলিটি আছে। কিন্তু একটাই কথা বিশ্ব আমি বলবো, যে এই সব কিছু বলে কিন্তু একটা জিনিস আড়াল হয়ে যাচ্ছে এক্ষেত্রে, যে দীর্ঘদিন ধরে 2 মাস ধরে যে কৃষকরা আন্দোলন করছেন, এই কথা বলে সেটাকে যেন একটু সাইড ট্র্যাক করিয়ে দেওয়ারও ব্যাপার তৈরি হচ্ছে।
সুতরাং আমরা এই দুটো জিনিস দেখছি, এবং এই দুটো জিনিসের মধ্যে এই দুটি জিনিসের আমরা যেটা দেখছি সেটার মধ্যে যেটা আমরা মানে অত্যন্ত এভাবে মানে দেখছি যে এই যে ওপরে বাসন্তী যে রঙের যে শিখদের যে আত্মাভিমানের পরিচয় যেটার মধ্যে আছে, তাদের সেই পতাকা তারা তুলে দিচ্ছেন। যদিও ট্রাইকালারকে কিন্তু অপমান করা হয়নি, একটা অন্য জায়গায় তারা সেটা তুলেছেন, তবুও সেটা অত্যন্ত অনভিপ্রেত, বিশেষ করে রিপাবলিক ডেটের মধ্যে। কিন্তু এই জায়গার মধ্য দিয়ে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বিশেষ করে দিল্লির ঘটনার কালকে যেটা চোখে আঙুল দিয়ে দেখালো, যে এটাকে একটা সমস্যা থাকতে পারে কিন্তু ম্যানেজ করা যাচ্ছে না। ঠিক, আমি আসছি, কেন করতে পারছে না, আমি আসছি। ইতিমধ্যে আমার সঙ্গে যোগ দিয়েছেন চন্দন চট্টোপাধ্যায় সিপিআইএম এর পক্ষ থেকে। চন্দ্রবাবু, আপনাকে জিজ্ঞেস করবো যে শিবাজিদা এটা বলছিলেন যে এই আন্দোলনে অনেকে বামপন্থীরা রয়েছেন, সে সবাই জানে, তো এটা কি কোথাও একটা সন্দেহ প্রকাশ করছিলেন, অনেকেই করেছেন যে কোথাও মনে হচ্ছে একটা এই আন্দোলনকে ভুল পথে চালিত করার জন্য একটা চক্রান্ত হতে পারে। আপনিও কি সেই চক্রান্তের তত্ত্বে বিশ্বাস করছেন? দেখুন, পুরো আন্দোলনটা একদিকে, আর কালকের একটা বিচ্ছিন্ন ঘটনা এটা একদিকে। আমি সব সোয়েটার পরে আছি, শীতের মধ্যে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, 2 মাস ধরে যারা ওই একই জায়গায় দাঁড়িয়ে আছে, একটা কাউকে মারামারি করলো না, একটা কারোর সাথে ঝগড়া করলো না, তারা হঠাৎ ভারতবর্ষের বুকে এরকম একটা কাণ্ড ঘটাতে যাবে বলে কেউ বিশ্বাস করবে না দেশের মানুষ। যারা বর্ডারে একটা দিক ছেড়ে দিল গাড়িগুলো যাতে যেতে পারে বলে, যারা বারবার সরকারের সাথে কথা বলতে চাইলো, দেশের প্রধানমন্ত্রী আম্বানির নাতি হলে নিশ্চয়ই সময় করে হয়তো যেতে পারেন সেখানে, কিন্তু এদের সঙ্গে কথা বলার সময় পান না। এখন কি করবেন? তারাই ঘটনা ঘটিয়েছে বলে দেশের মানুষও বিশ্বাস করে না, আন্দোলনকারী কৃষকরা তো হিংসা একেবারেই বিশ্বাস করে। চন্দনবাবু বলছেন যে একদম কৃষকদের ঘটনা নয়। শ্রমিকদা? আমি চন্দনবাবুর সাথে একটা কথা একেবারে একমত, যে এটা আমাদের অন্নদাতারা এরকম নোংরা জঘন্য কাজ করতেই পারে না। আমরা প্রথম থেকে বলে আসছিলাম, কৃষক আন্দোলনটাকে হাইজ্যাক করে কিছু রাজনৈতিক দল একটা সারা দেশে অশান্তি সৃষ্টি করছে। কালকে তার মানে কুৎসিততম একটা আমরা চিত্র দেখলাম। একটু আগে শিবাজিদা বলছিলেন দীপ সিধুর নামটা খুব চর্চায় আসছে, যে ওনার নরেন্দ্র মোদীজির সাথে 2019-এর একটা ছবি ছিল। এইটা কিন্তু জানি না মানে শিবাজিদা জানেন কি না, এটা আমি একটু বলি, আমি আপনাকে ডিস্টার্ব করিনি, আমি বলিনি, আপনার টাইমে আপনি বলবেন, আমি আপনার উত্তর দিতে আসিনি, আমি কিন্তু বিশ্বদার উত্তর দিতে আসছি। আপনার যদি প্রশ্ন থাকে আপনি বিশ্বদাকে বলবেন, বিশ্বদা আমাকে প্রশ্নটাকে করবেন। আচ্ছা, সেটা হচ্ছে দীপ সাধুর সাথে সানি দেওয়ালের খুব ভালো সম্পর্ক ছিল। সানি দেওয়াল 6 ডিসেম্বর 2020-তে টুইট করে তাদের সম্পর্ক ছেদের কথা ঘোষণা করেছেন। 2021-এর জানুয়ারি মাসে এই দীপ সিধুকে আপনার সিক ফর জাস্টিস, তার সাথে কি যোগাযোগ আছে সেই ব্যাপারে এনআইএ জিজ্ঞাসাবাদ করেছে। সুতরাং দীপ সাধু আছে মানে ওই চক্রান্ত করেছে সরকার করে, এই সবগুলো একদম পুরো ভাঁওতাবাজি। যে বামপন্থীরা এতদিন পর্যন্ত দাবি করেছে যে এই আন্দোলন আমরা করছি, এই জঘন্য নোংরা কাজটারও কিন্তু দায় এবং দায়িত্ব তাদেরই নিতে হবে। আজকে আমি বলবো যে না, আমি না, আপনাকে একটা ছোট্ট জিনিস বলি। আমি একটু আগে দেখছিলাম 2টো কৃষক সংগঠন, তারা অলরেডি ভারতীয় কিষাণ ইউনিয়ন ভানু প্রতাপ সিং এবং রাষ্ট্রীয় কিষাণ মজদুর সংঘের ভিএম সিং, তারা দুজন মানে খুব একদম সোজা ভাষায়, স্পষ্ট ভাষায় খুব মানে ভর্ৎসনা করেছেন এবং বলেছেন যে এর মধ্যে নোংরা রাজনীতি ঢুকে গেছে বলে আমরা এই আন্দোলন থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি কৃষক আন্দোলনের জন্য কিন্তু এই ঘটনাটা ঘটেনি। কৃষক আন্দোলনকে হাতিয়ার করে কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী এরকম একটা চক্রান্ত 2 মাস ধরে করে যাচ্ছিল। এবং আমরা কিন্তু প্রথম থেকে বলেছিলাম, আমাদের যেটা সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে বলেওছে এবং এফিডেভিটও দিয়েছে বা দেবে হয়তো, যে কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তির ওখানে কিন্তু উপস্থিতি দেখা যাচ্ছে, প্রচুর ভিডিও সেগুলো যাচ্ছে। এবং আপনি যদি দেখেন যে এই সরকার এই কৃষকদের দাবি মোটামুটি প্রায় সবই মেনে নিয়েছিল। যে এমএসপির যেটা বলেছিল আমাদের গ্যারান্টি দিতে হবে, সেটা হয়েছে। কোথাও হয়নি। আপনি প্রকাশ্যে টেলিভিশনের মধ্যে এমএসপির দাবি হয়েছে মানে একটা এমএসপি আইন করে দেখান,
হয়নি। আপনি তা পার্লামেন্ট এখনো বলা বসে হয়নি। অতিমারির সময় এখনো পার্লামেন্ট বলা হয়নি। বসিয়ে কথা দেশের আইন নিয়ে এলেন। কি হবে, অতিমারির কি হবে, সময় পার্লামেন্ট বসিয়ে আমায় দেশের শেষ করে বিষয়ে দিন, আইন নিয়ে এলেন। আপনি আমার এখন বলছেন টিভি বিষয়টা চ্যানেলে এরকম এরকম হয়েছে, হয়েছে, তো আমিও আমাকে চিৎকার বিভ্রান্ত চাচামেচি করবেন না। করবো, না, আপনার শ্রোতা বিভ্রান্ত নষ্ট হবে। বিভ্রান্ত আমি করবেন না। বলেছি, আপনি ওই আলোচনায় ওই দাবি মেনে নেওয়ার কথা বলা হয়েছে, না। এখনো হয়নি। আমি বলিনি যে ওটা আইন হয়েছে। তাই। দাঁড়ান, করেন। আপনারা ওই তো বললাম এই করেই আপনারা কালকে ওই অসভ্য নোংরা জিনিসটা করেছেন। এখন বলছে দাঁড়ান, সুপ্রিম কোর্ট কি বলছে মশাই? সুপ্রিম কোর্ট যে কমিটিটাকে তৈরি করেছে, পালিয়ে গেছে। আপনারা এই একজন ছেড়ে পালিয়ে গেছে। আপনারা কৃষকদের একজন উস্কাচ্ছেন। কমিটি সুপ্রিম ছেড়ে কোর্ট পালিয়ে কি গেছে। বলেছিল? যে এই কমিটি দুপক্ষের বক্তব্য শুনবে, তারা কোনো সিদ্ধান্ত দাদা, দেবে না। একজন ছেড়ে তারা পালিয়ে গেল বক্তব্য কমিটি। শুনে সুপ্রিম কোর্টে জানাবে, সুপ্রিম দাদা, কোর্টের একজন প্রধান কমিটি বিচারপতি ছেড়ে পালিয়ে গেল রায় দেবে। কেন? আর এই সুপ্রিম বামপন্থীরা কোর্টে আরেক কোথা থেকে কৃষকদের মিথ্যা বামপন্থী বুঝিয়েছে এলো? যে সুপ্রিম ওরা কোর্টে করে হচ্ছে দেওয়া এই কমিটি বিলের একজন পক্ষে। ছেড়ে চলে গেল। এরা মিথ্যা কথা বলছে, আরে যে আবার কৃষকের জমি চলে যাবে। আচ্ছা, আপনি আচ্ছা, বলুন। আরে সুপ্রিম কোর্টে করে দেওয়া কমিটি, দাদা ও একজন পদত্যাগ করলেন কেন? করলেন তার ইচ্ছা হয়েছে, এই যে বললাম, না, এরা- লজ্জায়, এই হচ্ছে বামপন্থী। লজ্জায়। এরা একার সময় এক এক স্বাধীনতা- রকম। যখন চারজন ছিল কেন আছে, আরে একজন যখন ছেড়ে দিলেন হয়তো জিজ্ঞেস বলেছে করো না আমি যে উনি পদত্যাগ ছেড়ে করবো, দিলেন কেন কেন? করলেন? আরে সুমিত দা, এরা হচ্ছে লজ্জায়, দেশের সুবিধের প্রধানমন্ত্রী, ঠিকটা খাবো, আর যখন নাকি দেশের জঘন্য ঘটনা প্রধানমন্ত্রী, ঘটবে, তার কোনো দায়িত্ব নেব না। আমি আসছি। এই নোংরা আপনাদের রাজনীতি সঙ্গে কথা বলবো। আমি আসছি। বামপন্থীরা যে করে, পশ্চিমবঙ্গ শ্রমিক দা আমি তার আসছি, ইতিহাস শ্রমিক দেখেছে। দা আসছি, শ্রমিক দা আসছি। তৃণাঙ্কুর ভট্টাচার্য, ভাই তোমরা তো দিল্লির এই আন্দোলনে নেই, তোমাদের সমর্থন হয়তো আছে আন্দোলনের প্রতি, সেটা তোমাদের দলনেত্রীও বলেছেন, কিন্তু তোমরা এই বিষয়টাকে পশ্চিমবঙ্গের মাটিতে, পশ্চিমবঙ্গের ইয়েতে, পশ্চিমবঙ্গের কৃষকদের ক্ষেত্রে কিভাবে দেখছো? দেখুন, সবার প্রথম আমরা যে কথাটা বলি, যে ঘটনাটা ঘটেছে সেটা হয়তো অনভিপ্রেত না হলেই হয়তো ভালো হতো এইভাবে, কিন্তু আমি সবার প্রথমে একটা কথা বলি, কৃষকদের আজকে এতদিন ধরে আন্দোলন করার প্রয়োজন হচ্ছে কেন? কেন কেন্দ্রীয় সরকার এমন একটি কৃষক বিরোধী কৃষি বিল কারোর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নিয়ে নিল? যখন সারা ভারত জুড়ে কৃষকরা এর বিরোধিতা করছে, যখন কৃষকরা বলছে যে এই কৃষি বিল তাদের আত্মহত্যার করতে বাধ্য করবে আগামী দিনে, তখন কেন সরকার এটা নিয়ে ভেবে দেখছে না? কেন দিল্লি থেকে নেতারা এসে বাংলায় এসে কৃষকদের বাড়িতে ভোটের আগে খেয়ে ছবি প্রচার করতে পারছে, কিন্তু তাদের কাউকে গিয়ে ওইখানে কৃষকদের সঙ্গে বসে খেতে আমরা দেখছি না? কেন কৃষকদের নৈতিক অধিকার, কেন কৃষকরা যেটা চাইছে সেই দাবিগুলো তারা ফেস করতে পারছে না? কেন তাদের সঙ্গে আলোচনা করে কোনো সমাধান সূত্র বের করতে পারছে না? আজকে যখন সারা ভারত জুড়ে কৃষকরা এর বিরোধিতা করছে, তখন এই কেন্দ্রীয় সরকার তাদের নিজেদের স্বার্থে যেভাবে দেশটাকে তারা বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে, যেভাবে রেল থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় প্রাইভেটাইজেশন করে দিচ্ছে, শিল্পপতিদের হাতে তুলে দিতে চাইছে, যারা হয়তো মেবি ইলেকশনের সময় তাদের ইলেকশনের খরচা মেটাবে, মেবি, আমি জানি নাকি, তাদের হাতে এইভাবে তুলে দিতে চাইছে। কেন তারা কৃষকদের স্বার্থ রক্ষা করার কথা ভাবছে না? কালকের ঘটনা হয়তো এইভাবে না ঘটলেই ভালো হতো, কিন্তু কৃষকরা যখন দিল্লির রাস্তায় 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আন্দোলন করছেন, কেন প্রধানমন্ত্রী একবার তাদের সঙ্গে দেখা করতে গেলেন না? কেন বিজেপির নেতাদের আমরা দেখছি না, যখন এই বিষয়ে সমাধান সূত্র বেরোচ্ছে না, তখন আমরা বিজেপির নেতাদের দেখছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কৃষক বিলের সমাধানে সমর্থনে তারা মিটিং মিছিল করছেন? আদেও কি সরকারের দায়িত্ব এটা হয়? দায়িত্ব আদৌ বর্তায়? আমি সরকারের কাছে সবার আগে প্রশ্ন করি এবং অনুরোধ জানাই, এই কৃষি বিল যা কৃষক বিরোধী, আমাদের ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ, আমাদের ভারতবর্ষের মানুষ কিন্তু বেঁচে থাকে অনেকাংশের এর ওপর ভর করে। আজকে আমরা দেখেছি বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর কৃষকদের সমর্থন জানিয়ে এসছেন, কৃষক আন্দোলন থেকে শুধু উঠে এসছেন বলে নয়, আজকে কেন্দ্রীয় সরকার যে রিপোর্ট 2019 সালে দিয়েছেন, সেখানে দেখা গেছে সারা ভারতবর্ষ জুড়ে প্রায় 10,500 মানুষ কৃষক, 10,500 মানুষ আত্মহত্যা করলেও বাংলায় কিন্তু কৃষক আত্মহত্যা হয়নি। আমি আসবো তৃণাঙ্কুর, এই হ্যাঁ, শ্রমিকদের আপনাকেই উত্তর দিতে হবে, তার কারণ তৃণাঙ্কুর যে প্রশ্ন করেছে কেন্দ্রীয় সরকারের বা কেন্দ্রীয় সরকারি দলের প্রতিনিধি হিসেবে আপনি এখানে আছেন, আপনাকে উত্তর দিতে হবে। আমি প্রথমত বলি, এই যে কৃষি আইনটাকে তুলে দিতে বলছে, আজকে বামপন্থী বন্ধু আছেন, 2002-এ ওনারা একটা আইন এনেছিলেন যার মাধ্যমে পেপসির এখানে ওই চুক্তি চাষের একটা কাজ শুরু করেছিল। 2014-2017-এ আমাদের এই তৃণমূল কংগ্রেস কিন্তু এই চুক্তি চাষ করছে। তৃণমূলের একজন সাংসদ কিন্তু সংসদে
একদম খুব গর্বের সাথে ঘোষণা করেছেন যে ওই আইনের পরে, ওই চুক্তি চাষের পরে কৃষকদের নাকি আয় বেড়েছে, উৎপাদন বেড়েছে, তাহলে ওই আইনগুলোকে তোলার কথা হয়নি। আর বরঞ্চ আর একটা কথা, এই যে যেটা বলা হচ্ছে যে মোদিজি কেন জাননি, মোদিজি তো কৃষিমন্ত্রী নন। কৃষিমন্ত্রী 11টা কৃষক যে সংগঠনগুলো তাদের নেতাদের সাথে মিটিং করেছে, প্রায় 45 ঘন্টার মিটিং হয়েছে এবং বিভিন্ন এই দেশের 50 জন কৃষক ইতিমধ্যে মারা গেছে। দাদা 2004 সালে যখন কংগ্রেসের সাথে আপনারা সরকারে ছিলেন তখন ওই বছরে 18,000 কৃষক মারা গেছে। এবার কৃষকদের জন্য আমাদের সরকার কি করেছে বলে রাখি, 2014 সালে 2014 কংগ্রেস সরকারের জমানায় কৃষি ক্ষেত্রে বরাদ্দ ছিল 27,000 কোটি টাকা। 2019-20তে সেই বরাদ্দ বেড়ে হয়েছিল 1,42,000 কোটি টাকা, প্রায় 600%। দেশের কথা বলছি আমি, 2014 আর 2019 দেশের কথা বলছি। তো এরা কৃষকের কথা বলছে, কৃষকের এই যে এমএসপির কথা বলছে। 2014 এমএসপি চালের যা ছিল 2019-এ সেটা 41% বেড়েছিল, গমে বেড়েছে 43% এবং ডালে বেড়েছিল 65%। আর এই যে বলছে প্রকিউর করা, সেটাও বলে দিই, চালের প্রকিউরমেন্ট বেড়েছে 71%, গমের 73% আর ডালের 4,592%। এই সরকার যত কৃষকের কথা চিন্তা করেছে, এর আগের কোন সরকার কৃষকদের কথা এত চিন্তা করেনি। কৃষক বিরোধী আপনারা ছিলেন বলে 2004-এ যখন আপনারা কংগ্রেসের সাথে সরকারে ছিলেন তখন কৃষক আত্মহত্যার সংখ্যা ছিল 18,000, সেটা এখন নেমে এসছে 10,000-এ। এই জমানায় 10,000-এ নেমে এসছে, আপনাদের জন্য 18,000 কৃষক আত্মহত্যা করেছিল। আমার সঙ্গে দুজন রাজনৈতিক বিশ্লেষক আছেন এবং ঘটনাচক্রে তারা দুজনেই মানে শিক্ষা জগতের লোক। আমার কোথাও শিবাজিদা, মহিদুলদাকে আমি আসবো, মহিদুলদা, যে কোথাও আমার না একটা জিনিস মনে হচ্ছে, কালকের যে ঘটনা ঘটেছে দিল্লির রাজপথে, দীপশিতুর নাম তো প্রকাশ্যে এসেছে, ঠিক আছে, কিন্তু দীপশিতু তো একা ছিলেন না। প্রজাতন্ত্র দিবসের দিন যেখানে দিল্লির নিরাপত্তা ওই রকম থাকে, সেখানে লালকেল্লায় অত লোক পিল পিল করে ঢুকে পড়লো, এটা আমার মানে কেমন একটা লাগছে যে নিরাপত্তা তো গাফিলতি ছিল এবং কোথাও একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার ছিল, সে নিয়ে কোনো সন্দেহ নেই। আমি মহিদুলদের কাছে জানতে চাইবো যে আমার মনে পড়ছে আজ থেকে 100 বছর আগে, খুব সম্ভবত 100 বছর আগে, আমার যতদূর ইতিহাসে মনে আছে, অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী এবং একটা ঘটনা ঘটেছিল চৌরি চেরা। আমি মহিদুলদের কাছে আসবো যে অনেকেই এটাকে বলছেন যে এটা একটা সাবোটাজ, আবার অনেকে বলছেন যে না কৃষকরা এরমভাবে এসছেন। তো সত্যি কোনটা ঠিক আমি জানি না। হ্যাঁ, কৃষকরা আসেনি, আমি আসবো, আমি সেটাই আসবো, আমি আসবো মহিদুল্লাহ, আমি আসছি মহিদুল্লাহ। হ্যাঁ, প্রথমত আমি আজকে তো একটু রিমোট একটা জায়গা থেকে আপনাদের সঙ্গে কথাবার্তা বলতে হচ্ছে, একটা নেটওয়ার্কেরও প্রবলেম আছে এবং ওভারঅল টেকনিক্যালি একটা চ্যালেঞ্জড অবস্থায় আছি আর কি। এনিওয়ে, মূল বিষয়টা হলো যে আজকের যে কৃষক আন্দোলনটা, এটা অনেকেই চৌরি চৌরার সঙ্গে যে কথাটা বলছেন, আমি তার সঙ্গে খুব একটা একমত নই। তার কারণটা হলো যে আজকের যে কৃষক আন্দোলন এরকম একটা সিরিয়াস অবস্থায় আছে, এইটা গত 20-30 বছরের যে কৃষি পটভূমি যেভাবে পরিবর্তন হয়ে গেছে, বিশেষ করে আপনার বাজপেয়ী সরকার যখন ছিল, আপনি 2000 সালে এবং 2001 সালে আপনি দেখবেন, প্রথমে 2000 সালে 1415টা আইটেম এবং তারপর 2001 সালে 1414টা আইটেম, অর্থাৎ 714, 715, তো 1429টা আইটেম হচ্ছে লিবারালাইজ করে দেওয়া হলো। অর্থাৎ আগে যেমন আমাদের দেশীয় যে জিনিসপত্র উৎপাদন হতো, এখন দেখা যেত এখন এই যে 1429টা কমোডিটি পণ্য, এইটা হচ্ছে যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের দেশে তারা আসতে পারে। উল্টো দিকে আমাদের দেশে 90-এর দশক থেকে দেখা যাচ্ছে যে কৃষি সংকট চলছে। তার কারণটা যে কৃষি সংকটটা এই জন্য হচ্ছে যে এই যে বিদেশ থেকে আমদানি করা যে সমস্ত পণ্য, তারা একভাবে যেভাবে আমাদের দেশে আসছে, তার কোয়ান্টিটিভ রেস্ট্রিকশন তুলে যাওয়ার ফলে আমার উল্টো দিকে সাবসিডির ক্ষেত্রে আমাদের সরকার কিন্তু পিছিয়ে আসছে। যতটা সাবসিডি দেওয়া দরকার ততটা সাবসিডি দেয় না। এটা কিন্তু আমেরিকার কৃষক কিংবা অন্য যে কোনো পশ্চিম রাষ্ট্রের কৃষকদের থেকে কিন্তু আমাদের কৃষকদের অবস্থা
আরো খারাপ, সেখানে সরকার যথেষ্ট সাবসিডি দেয়। উল্টো দিকে কৃষি যে ইনপুটস গুলো ছিল, সেটা ফার্টিলাইজার বলুন কিংবা ডিজেলের দাম বাড়ার ফলে যেগুলো সমস্যা হয়েছে, যেটা এই কৃষক আন্দোলনের মধ্যে একটা ইস্যু, সেইগুলোর ফলে কিন্তু এইরকম একটা জায়গায় গেছে। বলা যেতে পারে গত 2 থেকে 3 দশকে কৃষির ক্ষেত্রে একটা সংকট চলছে, এবং সেই সংকটটা কিন্তু কোনো সরকারই খুব একটা সিরিয়াসলি নেয়নি। ইউপিএর সময় একটা অন্তত চেষ্টা হয়েছিল যে কৃষি লোন মাফ করে দেওয়ার যে প্রক্রিয়াটা, এইটা কিন্তু এই সরকার একেবারেই কৃষি বিরোধী এক ধরনের আইন তারা নিয়ে এসছে, এবং তারা অ্যাডামেন্ট যে এই 3টে কৃষি বিলকে তারা কোনোভাবেই আর কি তারা লাগু করবে। এবং এটা তো ঠিকই যে এত বড় একটা কৃষি আন্দোলন, এটা যদি আজকের দিনে থেমে যায় কিংবা আজকে যদি কোনো রেজাল্ট যদি না পায়, তাহলে আগামী 20-30 বছর কিন্তু ভারতবর্ষে আর কোনো কৃষি আন্দোলন সেভাবে দেখা যাবে না। ফলে এইটা কিন্তু একদম ডু অর ডাই সিচুয়েশন, এবং এই ডু অর ডাই সিচুয়েশনের মূল বিষয়টা হলো যে গত 2 থেকে 3 দশকে যে কৃষি সংকটটা চলছে, সেই সংকটটা এমন একটা অবস্থায় এসছে যে একদিক থেকে অ্যাগ্রেরিয়ান ইনকামস ফল করছে, অর্থাৎ কৃষি থেকে আয় কমে যাচ্ছে। উল্টো দিকে নতুন কোনো চাকরি বাকরিরও সন্ধান নেই, কারণ এখন পুরোপুরি চাকরিটা প্রচন্ড উচ্চ শিক্ষিত এবং তার সঙ্গে টেকনোলজি রিলেটেড যে সমস্ত চাকরি, সেইখানে একটা বড় অংশের মানুষকে আপনি এমপ্লয় করতে পারবেন না, ইটস জাস্ট ইম্পসিবল। এইরকম একটা জায়গায় একটা কৃষি আন্দোলন হচ্ছে। ফলে সেই কৃষি আন্দোলনের সঙ্গে সরকার যে ধরনের নমনীয় মনোভাব দেখানো উচিত ছিল, সেই রকম কিন্তু কোনো মনোভাব দেখাচ্ছে না। উল্টো দিকে তাদেরকে যেরকম তেরকম পরে আর কি কৃষি আন্দোলনটা যাতে ভেঙে দেওয়া যায়, এইটাই একটা চেষ্টা করা হচ্ছে। এবার সেইটাকে সময় বলবে, ভাবতে হবে যে আমাদের দেশে কৃষকদের অবস্থা কি হবে, এবং তাদের এমন করুণ অবস্থা, সেই অবস্থাটাকে পরিবর্তন করার জন্য গত 2-3 দশকে যে সংকটটা, কৃষি সংকট চলছে, সেইখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, তার জন্য সদর্থক যে ভূমিকা সরকারের নেওয়ার দরকার, সেটা কিন্তু সরকার নিতে পারছে। একদম শ্রমিকদা যতই বলুন না কেন, আমি একটা খালি সাপ্লিমেন্ট করতে চাইছি মইদুলের সঙ্গে। মইদুল খুব সঠিকভাবেই বলেছে, যেটা হচ্ছে যে পশ্চিম আমাদের এখানকার কথা আমি যে ছেড়েও দিই, আমেরিকাতে যে ফার্মার, তারা তো যথেষ্ট ওয়েলদি ফার্মার। মানে WTO যখন যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে চুক্তি সারা পৃথিবীতে গ্লোবালাইজেশনের, তারা মানতে চায়নি কৃষক লবিরা এবং আমেরিকার কৃষক লবি, এবং বিভিন্ন জায়গায় যে গ্লোবালাইজেশনের ফলে, এমনকি ইউরোপিয়ানাইজেশনের ফলে যে ইউরোপিয়ান মার্কেট বা এতে ফ্রান্স বা অনেকেই যারা কৃষকরা তারা বাধা দিয়েছে, কারণ সব জায়গাতেই দেখা যাচ্ছে খাদ্যশস্য যারা উৎপাদন করেন তাদের কোথাও না কোথাও একটা সাবসিডি বা তাদেরকে প্রোটেকশন তাদের দরকার। এই জায়গা থেকে একদম শিবজিদা একদম সঠিক কথা বলেছে। আমি এই জায়গা থেকে শ্রমিকদাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, বেঁকে যাওয়ার আগে শ্রমিকদা যাতে একটু তৈরি হয়ে নিতে পারে, যে দেশের কেন্দ্রীয় সরকারের একটা তথ্য তা বলছে দেশের মধ্যে সব থেকে বেশি ধান উৎপন্ন হয় পশ্চিমবঙ্গে। তো চাষিদের ফসলের যে লাভজনক দাম, সেটা নিশ্চিত করা সরকারের মানে কর্তব্য বলে সবাই মনে করেন, আমিও মনে করি। দেশে FCI সব থেকে বেশি ধান কেনে কৃষকদের কাছ থেকে, এটা কেন্দ্রীয় সরকারের তথ্যই বলছে। সেই পরিমাণটা দেশে উৎপাদিত ধানের 43% কাছাকাছি। পশ্চিমবঙ্গে মোটামুটিভাবে 1,16,00,000 মেট্রিক টন ধান সহায়ক মূল্যে কেনার কথা, কিন্তু রাজ্যের তথ্য বলছে কেনা হচ্ছে মাত্র 76,000 মেট্রিক টন। অথচ এই FCI উত্তরপ্রদেশ থেকে কিনছে 70 লক্ষ মেট্রিক টন, অন্ধ্রপ্রদেশ থেকে 82 লক্ষ মেট্রিক টন, তেলেঙ্গানা থেকে 111 লক্ষ মেট্রিক টন। আমি এই প্রশ্নের উত্তর নিতে শ্রমিকদের কাছে আসবো, কিন্তু একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। एक साथ खाना बना के तो देखिए, एक बार खुशी के आंसू रोके तो देखिए। SRMB TMT, घर से हो जीत की शुरुआत। যে প্রশ্নে এসেছিলাম শ্রমিকদের কাছে, শ্রমিকদা আমি আপনার উত্তর নিশ্চয়ই আসবো। আমি তার আগে একটু মইদুলদার একটা কথা বলি। মইদুলদার যেটা মনে হচ্ছে, এটা অনেকেই বলে যে কৃষি ঋণ কেন মকুব করা হচ্ছে না। কৃষি ঋণ কিন্তু মকুব করা কোনো সমাধান নয়। 2008 সালের নির্বাচনে
মানে 2009 নির্বাচনের আগে 2008-এর বাজেটে তখনকার কেন্দ্রীয় সরকার 60,000 কোটি টাকা ঋণ মকুব করেছিল, তারপরে আবার এখন কেন হলো? সুতরাং আপনি ঋণ মকুব করে কিন্তু কৃষককে কখনো স্বাবলম্বী করতে পারবেন না। দুই হচ্ছে, আপনি মনে করুন যারা কৃষি ঋণ নিয়ে শোধ করেছে, আর আপনি যদি যারা শোধ করলো না তাদেরটা মকুব করেন, তার মানে যারা দিল, এক তো হচ্ছে তারা পেনালাইজড হলো, দুই হচ্ছে তাদের পরবর্তীকালে মনে হবে যে ও আমি তাহলে দেব না, তাহলে তো আমার এই টাকাটা বেঁচে যাবে। এইটা ওই জন্য আমরা নীতিগতভাবে ওটাকে সমর্থন করি না। তাহলে আমাকে কৃষককে, উনি বললেন কৃষকদের জন্য আমরা করিনি, কৃষকদের জন্য এই সরকার, আমি ছোট্ট একটা বলি যেটা নিয়ে খুব বিতর্ক হচ্ছে আমাদের রাজ্যে, কৃষক সম্মান নিধি 6,000 টাকা করে যে বছরে দেওয়া হয়, বামপন্থীরা সেটাকে একদিনের হিসেবে একটা কি 15 টাকা করে কৃষকদেরকে ভুল বোঝায়, ওদের স্বভাবগত। কিন্তু এই 6,000 টাকা তো আর দিনের খরচা দেওয়ার জন্য সরকার দেয়নি। সরকার দেয় কেন? প্রতি আমাদের বছরে, আমি বলিনি বছরে তিনটা, আমি বলিনি বছরে তিনখানা, আমি বলে দিচ্ছি বছরে তিনখানা, বছরে তিনখানা মরশুম আছে চাষে, প্রতিটা মরশুমে 2,000 টাকা চাষ করে। এবারে আসি বিশ্বদা, আপনি যে প্রশ্নটা করলেন যে অন্যান্য স্টেট থেকে নিচ্ছে, এই স্টেটে নিচ্ছেন না কেন, সেটা তো এইখানকার রাজ্য সরকার জবাবদিহি করবে। তারা কেন কেন্দ্রের সাথে কথা বলে এটাকে পার্সু করছে না? নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে আপনি বললেন যে 1,16,000 মেট্রিক টন আমার উৎপাদন, 76,000 মেট্রিক টন হচ্ছে, বাকি 40,000 মেট্রিক টন আমাদের ক্ষুদ্র কৃষকরা কি করবেন? তাদের কথা চিন্তা করেই কিন্তু এই নতুন আইনটা আনা হয়েছে, যে তারা তাদের আমি জানতাম আমি 1 মিনিট বলিনি, আপনার কাছে 1 মিনিট বলি। গত বছরে আমাদের এই চাল প্রকিওর করার জন্য কেন্দ্রীয় সরকার খরচা করেছিল 80,000 কোটি টাকা, আর এই বছরে এর মধ্যে 1,10,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার খরচা করেছে। আপনি বলবেন, আমি সুবিধা, আপনার পয়েন্ট আমি জানতাম আপনি বলবেন, যথার্থভাবে আপনি ঠিকই বলেছেন। কৃষক নিধি প্রকল্পের কথা বলছেন, যে প্রকল্পে কেন্দ্রীয় সরকারের অত বড় প্রকল্পে কেউ টাকা পাচ্ছে না এ রাজ্যের কৃষকরা। আপনি আমাকে বলুন তো, যে আপনি যদি এ রাজ্যে ধরুন 1 লাখ কৃষক এ রাজ্যে আবেদন করছে এই প্রকল্পের জন্য, কজন পাবে? সবাই পাবে? পাবে না, সবাই পাবে না। আমি আপনাকে বলছি, এবার একটা ভুল ইন্টারপ্রিটেশন দেব, আপনি বলবেন জমির মাপ, তো আমি আপনাকে বলে দিচ্ছি ওটা। আবার আমি বলি, এখানকার শাসক দল কৃষকদেরকে ভুল বোঝাচ্ছে। 2 একরের জমি হলে বা তার বেশি হলে পাবে। অ্যাকচুয়ালি প্রথম যখন আইনটা এসেছিল যে ম্যাক্সিমাম 2 হেক্টর জমি যদি থাকে তারা পাবে, অর্থাৎ ছোট কৃষক যাদের 2 হেক্টর অবধি আছে তারা পাবে। পরবর্তীকালে সে পরিধিটা বাড়ানো হয়েছে এবং 2 হেক্টর মানে হচ্ছে সবাই পাবে। দাদা আর একটা তথ্য দিচ্ছি দাদা, সম্প্রতি একটা তথ্য জানার অধিকার বলে একজন প্রশ্ন করেছিলেন, সেই তথ্যে কৃষি মন্ত্রক জানাচ্ছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 1,364 কোটি টাকা অপাত্রে দান করা হয়েছে। অনুদান পাওয়ার যোগ্য নয় এমন অনেকেই এ টাকা পেয়েছেন। এই সংখ্যাটা নয় করে প্রায় 20.5 লক্ষ। তার মধ্যে প্রধানমন্ত্রী নিজের রাজ্য গুজরাটে রয়েছে 1,64,000 কৃষক। এবং এই জন্য এই কেন্দ্রীয় সরকারকে আমি আরো শ্রদ্ধা করি, যে দেখুন এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের দোষ না। আমার আপনার মতো সাধারণ কোন ভারতীয় সে হয়তো এই সুযোগটার অপব্যবহার করেছে, কিন্তু তার জন্য কিন্তু সরকার এই প্রকল্প থেকে সরে যায়। গুজরাটের সরকার খারাপ কাজ করেছে বলে আপনি বৃহৎ অংশ কৃষককে কখনো বঞ্চিত করতে পারেন না। অনেকক্ষণ একটা কথা বলি, একটা হচ্ছে যে শফিকদাকে ধন্যবাদ, সত্যি আমি ধন্যবাদ, একদম পর্দার সামনে খুলেআম ধন্যবাদ জানাচ্ছি। যেটা সত্যি বলতে বলতে আমাদের ত্রিরাঙ্কুরদের সম্পর্কে বলতে বলতে আমাদের খুব কষ্ট হচ্ছিল। আজকে দাদা প্রকাশ্যে বলেছে যে আমি আজকে এই আইন করছি 2020 সালে লকডাউনের সময় সবকিছু রাস্তাঘাট বন্ধ, পার্লামেন্ট খুলে 2 দিনের মধ্যে 3টে বিল পাস করে নিলেন। এই বিল তো মমতা ব্যানার্জি আগেই করেছেন পশ্চিমবঙ্গে, এবং সেই অনুযায়ী কিষাণ মান্ডি তৈরি করেছেন, দিয়ে এখান থেকে লোকে নিয়ে যেতে পারবে তৈরি করে রেখেছে। পশ্চিমবঙ্গ সরকার আগেই মেনে নিয়েছে। উনি আজকে বললেন ঠিক আছে, তো আমার অন্যায় কি? প্রশ্নটা এটাকে যদি আমরা রাজনীতিগতভাবে দেখি, তাহলে এই বিতর্কের সমাধান রাজনীতি দিয়ে করতে পারবেন না। আমরা বলছি উল্টোভাবে দেখি। আপনি ভাবুন, এই লকডাউনের মধ্যে আমি, আপনি সবাই, আমাদের দর্শকরা বেশিরভাগ আমরা বাড়ির মধ্যে আটকে ছিলাম। যদি রেশন না থাকতো, যদি বাজার থেকে হয়তো আমরা অনেকেই কিনে খাই, কিন্তু একটা মনের ভেতর তো ভরসা ছিল রেশনটা আছে, অন্তত চালটা ডালটা পাবো, আলুটা পাবো। এসেনশিয়াল কমোডিটি একটা দাদারা তুলে দিলেন কেন হঠাৎ বিজেপির সরকার? হঠাৎ পার্লামেন্ট ডেকে সবচেয়ে দেশের মধ্যে প্রথম কাজ দাঁড়িয়েছিল রেশন ব্যবস্থাটাকে ভেঙে দেওয়া।
আচ্ছা, এই এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের সঙ্গে তো যুক্ত কৃষকের ধান কেনা, গম কেনা, ডাল কেনা, ভুট্টা কেনা, সেটা তাহলে কৃষক আজকে যখন পরিষ্কার, যখন আপনি এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট তুলে দিলেন, কৃষকের মধ্যে আজকে একটা কোশ্চেন রেজ করছে যে তাহলে এফসিআই এর গোডাউনে আর মাল নেবে না, সরকার আমার থেকে মাল কিনবে না। আমি বলি মজুতদারি সীমাও তুলে দিয়েছে, হ্যাঁ, এটা কিন্তু প্রমাণ করছে শিল্পপতিদের একটা ছোট চাষি একজন পশ্চিমবাংলায় 2 বিঘে জমির মালিক করতে পারবে না, 2 বিঘে জমির মালিক ব্যবসা করবে যারা বিজেপি কে ফান্ডিং করবে। ওই 10 মণ ধান নিয়ে আমার পশ্চিমবাংলার সিঙ্গুরের ধান চাষ, যদিও এখন সিঙ্গুরে তো চাষও হলো না, শিল্পও হলো না, এখন কি চাষ হয় আমরা দেখতেই পাচ্ছি, সর্ষে ফুল কটা ফুটে আছে যা বাঙালি চোখে দেখছে। এখন সিঙ্গুরের পাশের কোন গ্রামে করতে পারবে, সিঙ্গুরের পাশের কোন গ্রাম থেকে হয়তো 10 মণ ধান নিয়ে কেউ একজন আমদানি, সিপিএম এর কি আর বছরের মধ্যে বাংলায় চাষ করার কোনো সম্ভাবনা আছে? এই জায়গা থেকে আমি শ্রীরামপুরের কাছে আসবো, শ্রীরামপুরের কাছে যাবে না। আমি আরেকটা বলি, কৃষকরা এর সঙ্গে যা যা আমরা আলোচনা করছি এর সাথে আরেকটা দাবিও ওদের আছে, সেটা হচ্ছে এই বিদ্যুৎ বিলে, বিদ্যুৎ খেতে যে বিদ্যুৎ যায় সেই বিদ্যুতে একটা সাবসিডি দিত সরকার, সেটাও তুলে দিল। দুটো জিনিস আমি অন্তত মনে করি, আমি মনে করি, আমি আসছি, আমি মনে করি পাঞ্জাব করি, চন্দনদাকে বলি, চন্দনদার বোঝার ভুল, অথবা চন্দনদারা বুঝেও মানুষকে ভুল বোঝাচ্ছে। এই নতুন কৃষি বিলে কিন্তু কোথাও বলছে না যে সরকার প্রকিওর করবে না। সরকার, এই আপনি যেটা বললেন, সরকারের যে ক্যাপাসিটি তার ছেড়ে যেটা রয়েছে আচ্ছা, লেস খাই আমরা, এই লেস কোম্পানি যখন প্রথম গেছিল দাদা বললো সব আলু নিয়ে নেবো। আপনি এবার বোঝেন কোন আলুটা বড় হবে কোনটা ছোট হবে তো জানে না চাষি। এবার চাষি মাল তুলেছে, তুলে সেটা বালা নিয়ে এসছে, বালাতে লেস কোম্পানি আলুটা ভরছে, যদি বালার এদিক থেকে ওদিকে গলে যায় তাহলে সেই আলু নেবো, আর বালার ওদিক থেকে না গলে ওটা নেবো না। আপনি বলুন দাদা, আমি শ্রীরামপুরের কাছে আসবো, শ্রীরামপুর রাজনীতি কর্পোরেটের শ্রমিকদা আমি শ্রীরামপুরের কাছে আসবো, শ্রীরামপুরের কাছে আসবো, শ্রীরামপুরের কাছে আসবো, শ্রীরামপুরের কাছে আসবো, আমি আসছি, শুনুন, যে চুক্তি হবে এই চুক্তিতে আপনি ভালো করে বলুন, আমি আসছি, ওখানে দেওয়া আছে, মনে করুন আমি একটা কৃষক, আপনি চুক্তি করেছেন, আজকে আমি 100 টাকা হচ্ছে এমএসপি, আমি নিশ্চয়ই তার বেশিতেই আপনার সাথে চুক্তি করবো 120 টাকা। এইখান থেকে আমি তৃণাঙ্কুরের কাছে আসবো, এই জায়গা থেকে। পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনে, এই গত লোকসভা নির্বাচনে, মাফ করবেন, 18টা সিট বিজেপি জিতেছিল পশ্চিমবঙ্গে। দেখা গেছে এই 18টা সিটের অধিকাংশই, প্রায় সবটাই গ্রামীণ অঞ্চল থেকে জেতা, এক। এবং পশ্চিমবঙ্গে মোট ভোটারের 60 থেকে 65% কিন্তু কৃষিজীবী। এবারের ভোটে কৃষক ভোটটা কিন্তু বড় ফ্যাক্টর, বিভিন্ন ফ্যাক্টর আছে, কৃষক ভোটটা একটা বড় ফ্যাক্টর। এইটাকে তৃণমূল কংগ্রেস কিভাবে দেখছে? দেখুন, আপনি প্রশ্নটা অনেকটা বৃহত্তর প্রসপেক্টে করলেন, এটা খুব সহজে একটা টক শো বা 2 মিনিটের সময় হয়তো বলা সম্ভবপর নয়, কিন্তু আমি সার্বিকতার দিক থেকে যদি আপনার প্রশ্নটা উত্তর দিই, আপনি সবার আগে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেন বলবো, কেন আজকে আর কোনো রাজনৈতিক দলের কিন্তু আর কোনো মুখ নেই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া। আজকে বিজেপি প্রায় 13-14 জন মুখ্যমন্ত্রী করে ফেলেছে, আজকে সিপিএম কংগ্রেসের জোটই ঠিক হচ্ছে না কারা প্রার্থী হবে, কে মুখ্যমন্ত্রী হবে, ছেড়ে দিন। আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায় একজন সাধারণ, একটু প্লিজ আপনার কথা বিরক্ত করে দিন, আজকে যখন একজন সাধারণ মানুষ যে তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস কেউ নয়, সেই যখন ভোট দিতে যাবে, এটা যখন বাংলার নির্বাচন হতে চলেছে, তখন বাংলার উন্নয়নের খাতিরে কাকে বেছে নেবে সেখানে আপনারা মানুষ সিদ্ধান্ত নেবে। আপনি যদি কৃষকের কথা চিন্তা ভাবনা করেন, আমি দায়িত্ব সহকারে বলতে পারি এবং ইতিহাস সাক্ষী রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় 26 দিন অনশন করেছিলেন কৃষকদের জন্য। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজকে কৃষকদের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু করেছে। কৃষক, একটু প্লিজ কথা বলতেন, আপনার সঙ্গে কথা বলেন। 50 লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড দিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে দিয়ে 5,000 কোটি টাকা একর প্রতি দিচ্ছে, এবং কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে দিয়ে কোনো কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা পাচ্ছে তার পরিবার, কৃষক কর্মণ পুরস্কার দিচ্ছে।
এছাড়াও কৃষক মান্ডি থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য প্রচুর কিছু করেছে, বীজ দিচ্ছে, সার দিচ্ছে, এবং এই লকডাউনের সময়ও কিন্তু কৃষক ক্রেডিট কার্ড দিয়েছে। শুধু সেই কথাই আমি যাব না, আমি বলবো সার্বিক উন্নয়নের জায়গা থেকে, সার্বিকতার জায়গা থেকে আজকে কৃষকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করেন যে তিনি এমন একজন মানুষ যিনি প্রত্যেকটা শ্রেণীর মানুষের যেভাবে পাশে দাঁড়ান সেভাবে কৃষকদের অধিকারও তার কাছ থেকে অনেক বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে ময়দানে রাজনীতি করে উঠে আসা, উড়ে এসে জুড়ে বসা দলের মধ্যে কিন্তু পড়েন না। আজকে বিজেপি বাংলার কাছে হঠাৎ এতগুলো বিষয় আমরা তাদের দেখছি। আপনি একটু মনে করুন 2019 লোকসভা নির্বাচনের আগে বিজেপির অনেক নেতাদের বাংলায় উড়ে এসে জুড়ে বসতে দেখেছিলাম, তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তারপর কি হলো? আমরা দেখলাম বুলবুলের, আমরা দেখলাম আমফান, রাত জেগে বসে থাকলেন, বাংলার বিনিদ্র রাত কেটে খেয়াল রাখলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। এই কটা দিন কেন্দ্র বিজেপির দেখিনি। আপনি বলছিলেন 18 জন সাংসদের কথা, এই 18 জন সাংসদের একজনকেও কিন্তু এই আমফান পরিস্থিতি বা করোনা পরিস্থিতির রাস্তায় মাঠে নেমে লড়াই করতে দেখিনি। কাকে দেখেছি? মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার সাধারণ মানুষের কাছে একটা আশা ভরসার স্থল। আজকে এই তৃণমূল কংগ্রেস দলটার, আপনারা অনেক সময় বলেন না এই নেতা আছে, ওই নেতা নেই, অমুক আছে, তমুক আছে, ফ্যাক্টর কিছু করেন না। কারণ কি জানেন তো? নেত্রী একজন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমাদের দলের নেতা বলছে একজনই, এবং মানুষ যখন ভোট দিতে যাবে সে কিন্তু আর কাউকে দেখে না, ওই একজন মহিলাকে ভোট দেবে, যে মহিলা সর্বদা সব ক্ষেত্রে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবং ওই মালের সবচেয়ে বড় ভরসার জায়গাটা কি জানেন? তিনি সাধারণ। আজকে বিজেপি থেকে যারা উড়ে এসে জুড়ে বসেছেন তাদের কিন্তু আশপাশটা দেখলে, দেখলেই বুঝতে পারবেন তারা সাধারণ নয়, তারা ভণ্ডামি করছে। কিন্তু পাস করে দিল সেই বহিরাগত তত্ত্বে এবং ব্র্যান্ড মমতার জায়গায়, অর্থাৎ মমতার সামনে বিজেপির কোনো বুক নেই, অর্থাৎ সেই ভোটের রাজনীতিতে পশ্চিমবঙ্গের খাতায় সেই ব্র্যান্ড মমতা এবং বহিরাগত তত্ত্ব। না, আমি একটা কথা বলছি বিশ্ব, কিছুদিন আগে একটা সর্বভারতীয় একটা সমীক্ষা হয়েছিল, একটি টেলিভিশন থেকেই করেছিল সর্বভারতীয়, এবং সেখানে দেখা যাচ্ছে যে যদিও বিভিন্ন জায়গাতে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে যেমন জিডিপি নোজ ড্রাইভ দিয়েছে, একদম মাইনাসে চলে যাচ্ছে, উন্নতি পরে হবে হয়তো, কিন্তু এখনো দেখা যাচ্ছে না তার রূপরেখা পুরোটা, এবং অন্যান্য জায়গাতেও নানা জায়গায় একটা ভারতবর্ষের হাল সবচেয়ে খারাপ। যেমন দেখা যাচ্ছে চীনের সঙ্গে সংঘর্ষ হয়েছে কি হয়নি, অস্পষ্টতা রয়েছে, এরকম নানা রকম কিছু রয়েছে। তবুও সর্বভারতীয় মুখ হিসেবে যখন বাঁচতে হচ্ছে লোকেদের এখনো পর্যন্ত, এটা কিন্তু পলিটিক্স ইজ নট অ্যাবাউট রিয়েল, পুরোটা অ্যাবাউট পারসেপশন। এখনো পারসেপশনে নরেন্দ্র মোদী একটা সবচেয়ে বড় সর্বভারতীয় মুখ, অন্যদের যারা রেটিং হয়েছে তাদের রেটিং অনেক কম। এটা তাদের সমীক্ষা ঠিক হতে পারে, ভুল হতে পারে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে বাংলাতে মুখটাকে, বাংলায় যখন মুখের প্রশ্ন আসবে তেমনি এখানে বাংলার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো মুখটাকে বা কারা, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আজকের সময়। সুতরাং এই দিক থেকে যখন আমরা এইসব রিয়েল ইস্যুর জায়গা থেকে এখন কিন্তু পারসেপশনে চলে এলাম, এই পারসেপশনটাও এখানেও আমরা দেখেছি কিছুদিন আগে একটি সর্বভারতীয় সমীক্ষা করেছিল পশ্চিমবঙ্গের ভোট নিয়ে বা নানা কিছু নিয়ে, সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে একটা প্রথম সারিতে এগিয়ে আসছেন। সুতরাং এই যে জায়গাটা, এটা কিন্তু থাকছে। এটা কিন্তু আমি আবার বলছি, কৃষি থেকে অন্য জায়গায় চলে গেলাম, সত্যি শিল্প হয়েছে কি হয়নি, সিঙ্গুর হয়েছে কি হয়েছে, এর বাইরে অর্থাৎ এখানে ইলেক্টিবিলিটি এবং কে পারবেন এই পাড়ার ব্যাপারটা একটা কিন্তু পারসেপশনের জায়গা আছে। এখানে যদি একজন ব্যক্তি হিসেবে আমরা দেখি, তৃণমূল দল ভুলে যান, বিজেপি দল ভুলে যান, বাম কংগ্রেস ভুলে যান, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে টাওয়ারিং পার্সোনালিটি। ঠিক, মহিদুল্লাহর কাছে আমি আসবো। মহিদুল্লাহ কোথাও কি এই পারসেপশন পলিটিক্স যেটা বলা হয়, যেটা শিবাজিদা বললেন, সেই রাজনীতির জায়গা থেকে কিছুটা হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিজেপির এই একটা জায়গায় সমস্যা হচ্ছে যেখানে তাদের কোনো মুখ নেই, যেটা আমরা ভিক্টোরিয়া চত্বরের ঘটনা যেটা দেখলাম গত সপ্তাহেই হয়েছিল 23শে জানুয়ারি, সেই 23শে জানুয়ারি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রিয়াক্ট করলেন, যেভাবে তিনি তার বক্তব্য না রেখে প্রতিবাদ জানালেন, কোথাও কি বাঙালি আমজনতা সেটাকে কিভাবে নিল, সেটা যদি আপনি আমাকে একটু বলেন। দেখুন, এটা একটু 80-র দশকের রাজনীতির এক ধরনের মোটামুটি যাকে বলে দেজা ভু, এক ধরনের পুনরাবৃত্তি এবং অনেকটা নস্টালজিয়া হচ্ছে আর কি। 80-র দশকে একই জিনিস হতো, তখন রাজ্য সরকারে একজন পপুলার রাজনীতিবিদ জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী ছিলেন। কেন্দ্রে তখন কংগ্রেস সরকার, এবং কংগ্রেস থেকে ওই দিল্লি থেকেই নেতারা আসতো, রাজীব গান্ধী আসতেন, মাঝে একবার কলকাতাকে ডাইং সিটি বলেছিলেন।
তাতে বাঙালিরা খুব রেগে যান এবং খুব কষ্ট পান, এবং দেখা যায় যে 84 সালে যখন 16টা লোকসভা সিট পেল কংগ্রেস, তারপরে গিয়ে 87 সালে দেখা যাচ্ছে লেফট ফ্রন্ট সব থেকে বেশি সিট পেল, 251টা সিট, 52%। তো মমতার ক্ষেত্রে একই জিনিস হচ্ছে যে মমতার অল্টারনেটিভ নেই, ঠিক যেমন জ্যোতি বসু অল্টারনেটিভ ছিল না, এবং একই জিনিস, এটা পার্টিটা চেঞ্জ করে গেছে, এখন হচ্ছে লেফট ফ্রন্টের জায়গায় এখানটা এখন তৃণমূল সরকার, পপুলার রাজনীতিবিদ, মমতা হচ্ছে মুখ, এবং উল্টো দিকে হচ্ছে সেই কেন্দ্র থেকেই রাজনীতিবিদরা আসছেন, অমিত শাহ মোদিরা আসছেন, এসে বলছেন যে কিছু একটা করতে হবে। কিন্তু লোকাল লেভেলে, অর্থাৎ যখনকার কংগ্রেসের সময় যেমন সোমেন মিত্র, মমতা বন্দ্যোপাধ্যায়, প্রণব মুখার্জি, প্রিয়রঞ্জন দাসমুন্সি, ছিল অনেকগুলো, কে জ্যোতি বসুর প্রধান বিরোধী হবেন, সেই কনফিউশনটা কিন্তু এখনকার বিজেপির মধ্যেও আছে, যে এখানে দিলীপ ঘোষ হবেন না, রাহুল সিনহা হবেন না, বাবুল সুপ্রিয় হবেন না, লকেট চ্যাটার্জি হবেন, মানে এরকম আরো 10টা 11টা 15টা 14টা শুভেন্দু অধিকারী হবেন, এরকম অনেক ধরনের নাম এখন আসছে। তো মানুষ কিন্তু এট দ্য এন্ড অফ দ্যাট, এবং এটা আরো বেশি করে টেলিভিশন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার ফলে যেটা হয়েছে, যে মানুষ কিন্তু একটা স্থির একটা রাজনীতিবিদকে চায়, যে একে হচ্ছে স্টেবল, একে ভোট দিলে হবে, এ হচ্ছে আমার নেতা কি নেত্রী, একে আমরা ভোট, এ হচ্ছে সরকারটা চালাবে, এরকে সামনে রেখে আমরা ভোটটা দেব। এইটা আপনি পাশের কাজে নবীন পটনায়ককে একই জিনিস দেখবে, যে সরকার কি, সরকারের মুখ সে, অর্থাৎ এই যে অনেকগুলো স্কিমের কথা এখানে তৃণমূলের যে প্রতিনিধি বলছিলেন, এছাড়াও এই স্কিমগুলো ছাড়াও যে সমস্ত ইউনিভার্সাল স্কিম, ধরুন আপনার হচ্ছে কন্যাশ্রী যে স্কিম, কিংবা হচ্ছে আপনার সবুজ সাথীর যে স্কিম, এই যে কন্যাশ্রী কিংবা সবুজ সাথী, এইগুলো তো আপনার কৃষকদের যে পরিবারের যে মেয়েরা, তারাও তো এই স্কিমের হচ্ছে সুযোগ পাচ্ছে। কিংবা আপনি যদি রুরাল ইলেকট্রিসিটি দেখেন, গ্রামের দিকে যে বিদ্যুতের যে প্রচন্ড ভাবে এখন ভালো অবস্থা, এখন আগে তো একটা সময় তো সেটা ছিল না, আজ থেকে 10-12 বছর আগে, ইনফ্যাক্ট 2011 সেন্সাসে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ বিদ্যুতের ক্ষেত্রে, গ্রামীণ বিদ্যুতের ক্ষেত্রে জাতীয় গড়ের থেকে পিছিয়ে, সেইটা কিন্তু অনেকটাই গ্রামের দিকে বিদ্যুৎ কিন্তু এখন খুবই ভালো হয়ে গেছে, রাস্তাঘাট নতুন অনেক বেশি হয়েছে, যার সঙ্গে কৃষক বাজারের সঙ্গে মান্ডিগুলোর সঙ্গে একেবারে, যেখানে লোকাল লেভেলে ক্ষেত খামারের যোগসূত্র অনেক বেশি বেড়েছে। ফলে এটা শুধু কৃষি বেস যে সমস্ত সোশ্যাল স্কিম, তার সঙ্গে যে ইউনিভার্সাল যে সমস্ত স্কিম আছে, সেগুলো একটা যোগ সঙ্গে নতুন স্বাস্থ্যসাথী কার্ড যোগ হয়েছে, এক ধরনের পপুলার রাজনীতি তৈরি হচ্ছে। শ্রমিক দা, এবং দেখা যাচ্ছে না শ্রমিক যেখানে করে শুধু একটা কথা আপনার সঙ্গে যোগ করি, শুধুমাত্র মহিদুল দা এক্ষুনি যেটা বললেন না, গ্রামে বৈদ্যুতিকরণ, এটা কিন্তু কেন্দ্রীয় সরকার, শুধু পশ্চিমবঙ্গে না, সারা ভারতের প্রতিটা গ্রামে বিদ্যুৎ সংযোগ নিয়ে গেছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প, নাম্বার 1। নাম্বার 2, আমাদের বিরোধীরা কি বললে আমরা অসুবিধায় পড়বো সেটাই বুঝতে পারছে না। আমি কখনো বলছে আমার বক্তব্যটা শেষ করি, নিজেরাই বলছে ধন্যবাদ দিয়ে শুধু একটা কথা বলি, আমাদের এরকমই হবে, আমাদের প্রাইভেট লিমিটেড নয়। নাম্বার 3, আপনি যখন কৃষি বিলের সাথে রাজনীতিকে যোগ করেছেন, আপনাকে দুটো তথ্য দিই। এক হচ্ছে এই কৃষি বিল পাস হওয়ার পর রাজস্থান, সেখানে যখন স্থানীয় নির্বাচন হয়েছে, বিজেপি খুব ভালো হয়েছে। ভাই এইটুকু শিষ্টাচার শেখো, তুমি ওনাকে জ্ঞান দিচ্ছিলে, এইটা করো না। তারপরে এই যে পাঞ্জাব এবং হরিয়ানার এত কৃষক, এটা কিন্তু মানুষ সবার আগে দেখছে, সেই দুটোরই রাজধানী হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড়ের যে স্থানীয় মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন হয়েছে এই 2-3 দিন আগে, সেইখানে দেখা যাচ্ছে এই কৃষি বিল পাস হওয়ার পরে বিজেপি 20টা আসন পেয়েছে আর কংগ্রেস পেয়েছে 4টে। কৃষকরা তারা বুঝছে যে এই কৃষি বিল তাদের সুবিধার জন্য, কিন্তু কিছু বৃহৎ কৃষককে ব্যবহার করে একদল ধান্দাবাজ রাজনীতিবিদ একটা নোংরা চক্রান্ত করে দেশকে অশান্ত করার চেষ্টা করছে। আর তৃণমূলের যেটা বললেন না কন্যাশ্রী, আমি এটা হয়তো আবার চন্দনদা খুশি হবে, মহিদুলদা নিশ্চয়ই আমার চেয়ে বেটার জানেন, এই যে যেটা কন্যাশ্রী প্রকল্প, এটাও স্টিকার মারা। বাম জমানায় একটা ছিল প্রতি মাসে 100 টাকা দিত, সেইটা এই সরকার এসে কমিয়ে দিল মাসে, তাহলে বছরে 1200 টাকা। কন্যাশ্রী নাম দিয়ে 700 টাকা দিচ্ছিল, এখন ওটা হায়ার করেছে। এই সরকার সব স্টিকার সব চুরি করে, এখন আমাদের স্লোগান চুরি করছে। আপনার মতন মানুষজনকে নিয়ে গেল না, যেখানে কন্যাশ্রী রাষ্ট্র পুঁজি ইউনেস্কো যেখানে পুরস্কার দিচ্ছে,
আপনারা কি এতই বাংলা বিরোধী? সেইটাকে নিয়ে প্রশ্ন তুলছেন আপনারা এই পরিমাণই বাংলা বিরোধী? আপনি কেন ইংরেজ করতে পারেন না? হাজার কোটি টাকা দিয়েছিল কেন্দ্র আমপান, সেখানে তো হাজার কোটি টাকা দেয়নি। আমাদের আপনারা মিথ্যে কথা বলছেন। হাজার কোটি টাকা আমাদের টাকা থেকে দিয়েছেন, অ্যাডভান্স দিয়েছেন। মিথ্যে কথা বলেন না, কারচুপি করেছে। মিথ্যে কথা বলবেন না। হাজার কোটি টাকা কেন্দ্রীয় সেই টাকাও কারচুপি করেছো। সিএজি দিয়ে তদন্ত করাতে চাইছো না, সিএজি দিয়ে তদন্ত করাতে চাইছো না। হাজার কোটি টাকা এবার ওই 60,000 কোটি টাকা ফেরত লুটে পুটে খেতে হয়। ওই জন্য দেয়নি। আগে শেয়ার করুন মেন ক্যামেরায়। হাজার কোটি হাজার কোটি টাকা দেয়নি। দিল্লির টাকা চুরি হয়েছে। শ্রীরামপুর সমিতদা সেই জন্য কেন্দ্রীয় সরকার এরা টাকা চুরি করছে, তদন্ত করতে দিচ্ছে না। ঠিক আছে, মানুষ বিশ্বাস করে না আপনাদের এই মিথ্যা কথা। আমি আমাদের মাননীয় দর্শক মণ্ডলীকে বলছি, এই কৃষি বিল ইনি 2017 পাস করেছেন, উনি 20 পাস আপনারা 2002 এই সেটা বলুন। এই কৃষি বিল যেমন ইনি সবই, এই যে ঝগড়াটা দেখা যাচ্ছে এখানে, এটা আসলে কিন্তু ঝগড়া নয়। কে কত ভালো ইমপ্লিমেন্ট করেছে এই নীতি তার লড়াই, নীতিটা একই। আসলে তো নীতির কথা। অক্সফ্যামের লেটেস্ট রিপোর্ট কালকের খবরের কাগজে আছে যে আমাদের দেশে বড় লোকদের 35% সম্পত্তি বাড়লো। হ্যাঁ ঠিক বাড়লো এই লকডাউনের মধ্যে, সাধারণ মানুষের বেড়েছে প্রত্যেকের। আপনি দেখুন 7 টাকার গাড়ি ভাড়া ছিল বাস অটোয় উঠলে, সেটা নিঃশব্দে কিরম 10 টাকা হয়ে গেল। যিনি করলেন তিনাকে কোন ওয়াশিং মেশিনে পরিষ্কার করিয়ে নিয়ে 80 টাকা পেট্রোলের দলে নাম লিখি আরো বলি, আদানি বলুন, আম্বানি বলুন, এদের প্রচুর তো নিজের গ্রুপ শেয়ার মার্কেট যে হতেছে, এই শেয়ারগুলোর দাম বেড়েছে, সম্পত্তি বেড়েছে। এরকম নয় যে আমফানে আমরা টাকা রোজগার করতে পারি, গরিব আর আম্বানি আদানিরা এইটা একটা ভুল পিকচার বলতে দিচ্ছেন না, ভুল পিকচার না। আরে ভাই কেভেন্টাসে সবার কমে গেল আর ওরা বেড়ে গেল, অঘোষিত চুক্তি। এই কেভেন্টাসকে তোমরা কর দিয়েছো, এই কেভেন্টাসের কাছে মাদার ডেয়ারির 50% 2016 একটা ইম্পর্টেন্ট একটা কথা আপনি খুব ভালো বলেছেন। কেন বলছি, আমি যে কথাটা বললাম, আমি সাপোর্টিভ তো একটা তথ্য দেওয়া উচিত। 2016 নির্বাচন, আজকে যে ঝগড়া করছেন, আমরা তিন পক্ষই বসে আছি, এরকমই ছিল। একদিকে বাম কংগ্রেস 40% ভোট, তৃণাঙ্কুরের দল তৃণমূল কংগ্রেস 43% ভোট। সিটটা আমি বলছি না, পার্সেন্টেজ। বিজেপি বিভিন্ন জায়গায় গোঁজ হয়ে দাঁড়িয়ে 10% ভোট কেটে সাহায্য করলো তৃণমূলকে সরকার করতে। আজকে মানুষ সিপিএমের কাছ থেকে শুনতে চাইছে 2019 ভোট পার্সেন্টেজটা কোথায় গেল একটু বলুন। তবে একটা জিনিস ঠিক সুমিত যেটা বললেন, রাজনীতি থাকবেই। এই কৃষক আন্দোলনের মধ্যে রাজনীতি আছে এবং কৃষক আন্দোলন কি করে মেটানো হবে তার মধ্যেও রাজনীতি আছে। যত সময় গড়াবে তত কিন্তু বল বিজেপির কোটে আরো বেশি স্পিন করবে। তার কারণ যেহেতু তারা কেন্দ্রীয় সরকারে আছে, দায় এবং দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে, যা অবস্থা দাঁড়িয়েছে। আর একটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা বিষয়, যে সার এবং ডিজেলের দাম যতদিন না নিয়ন্ত্রণে আসছে ততদিন কিন্তু ভারতবর্ষের কৃষকদের অবস্থা খুব একটা ভালো হবে বলে আমার 2019 নির্বাচনের আগে দাম আবার দেখবেন নির্বাচনে তবে হ্যাঁ, আজকের আলোচনায় প্রত্যেককে ধন্যবাদ। আমাদের একটা অত্যন্ত ভালো আলোচনা হলো এবং অত্যন্ত কনস্ট্রাকটিভ আলোচনা হলো, যদিও সময় অল্প। আগামী দিনে আমরা নিশ্চয়ই আবার এই আলোচনায় ফিরে আসবো। সঙ্গে থাকুন, আপনারা দেখছেন নিউজ 18 বাংলা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার।